সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। দর্শক, ক্যান্সার শব্দটা শুনলে আমরা সবাই কিন্তু অনেকটাই বিচলিত হয়ে যাই, এবং তার মধ্যে যদি পাকস্থলীর ক্যান্সারের কথা শুনি আমাদের ভয় আরও বেশি বেড়ে যায়। দর্শক, আজ আমরা কথা বলবো পাকস্থলীর ক্যান্সার নিয়ে। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার ইকবাল মাসুদ খান, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল থাইরয়েড ব্রেস্ট ও ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ, অধ্যাপক সার্জারি বিভাগ, মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। স্যার, আমরা বিগত পর্বে কিন্তু জেনেছি যে দীর্ঘদিনের গ্যাস্ট্রাইটিসের সমস্যায় অনেক সময় পিপিআই খেলে বা এনএসএআই খেলে, মানে ব্যথানাশক ওষুধ খেলে এবং চিকিৎসা না নিলে কিন্তু আপনি স্যার বলেছিলেন যে কার্সিনোমা হতে পারে, পাকস্থলীর কার্সিনোমা বা ক্যান্সার। একজন রোগী তাহলে কিভাবে বুঝবে যে সে গ্যাস্ট্রাইটিস থেকে পাকস্থলীর ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছে? এখন রোগী যদি আপনার ডিটারমিন যদি করতে পারে, এটা অনেক দেরি হয়ে যাবে। কেন কি, আপনার ইনিশিয়াল ফেজে যেটা থাকে যে জাস্ট পেট জ্বালা পোড়া, ব্যথা অথবা বমি ভাব, খেলে বাড়তেছে, এরকম একটা জিনিস। আরেকটা হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্রে যদি খুব বেশি এক্সট্রিম যদি হয়, দেখা যাবে যে পায়খানা কালো হচ্ছে, রাইট? সো দিজ আর অল টুগেদার একটা ফেনামেনার মধ্যে থাকে যে ঠিক আছে, বোঝা যায় 4-5 মাস 6-7 মাস ধরে অ্যাকিউট ফেজে চলতেছে ইনফেকশনটা। এটা গেল একটা। রুগীরা তখনই মানে অ্যালার্মড হবে যে যে পায়খানায় যে কালো হওয়াটা, এটা একটা রুটিন, একটা বেসিস। 1, সবসময় পেটে প্রদাহ আছে, খাক আর না খাক, খেলে আরও বেশি বাড়তেছে। এটা 2, হঠাৎ করে দেখতেছে যে তার ওজন কমে যাচ্ছে, তারপরে খাওয়ার কোনো রুচি নেই। একটা হচ্ছে অভক্তি, একটা হচ্ছে রুচিই নাই। সো এটা রুগীরা কিন্তু অনেক সময় কনফিউজ করে ফেলে। তো রুচি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তার অ্যাপিটাইট নাই। এটা গেল একটা। আরেকটা দেখা যাবে যে ওভারঅল জেনারেল মেলেজ, মানে উইকনেস, লেথার্জি, তার কাজ করতে ইচ্ছা করবে না। আর একদম এক্সট্রিম পর্যায়ে যদি চলে আসে, রুগী বলবে যে কি, মানে এই যে কালো স্টুলটা তো রয়েই গেছে, সাথে কিছু কিছু ক্ষেত্রে তার বমি অথবা কাশির মধ্যে রক্ত আসতেছে। এটা গেল একটা। বুকে হাত দিলে সে চাকা চাকা অনুভব করবে, এবং যেসব কাপড় চোপড় সে আগে পরতো এখন ডাবল ঢিলা হয়ে গেছে। সো দিজ আর দ্য সাইন্স ফর দ্য পেশেন্ট, বাট ফর আস অ্যাজ ফিজিশিয়ানস, এর আগেই তো আমাদেরকে এটা ডিটেক্ট করতে হবে। সো ক্যান্সার, ইট উইল প্রেজেন্ট অ্যাজ আই সেড টু আস, যে দেখা যাবে যে সে ওইটাই শুনবে যে আপনি কি আসলে খেলে কি হয়। সে বলে না, খাওয়া না খাওয়া এটা আমাকে ব্যথা হচ্ছে স্যার, আমার মেলেনা হচ্ছে। মেলেনা মানে হচ্ছে কালো পায়খানা, এটা হচ্ছে। খাওয়ায় কোনো রুচি নেই, আমার ওজন কমে যাচ্ছে, এটা। আর বমি, একটা হচ্ছে বমি ভাব, আরেকটা হচ্ছে অ্যানোরেক্সিয়া, যেমন খাওয়ার যদি তার কোনো ইচ্ছাই নাই। তো সব কিছু মিলায় এটা, ইফ ইউ আর হিয়ারিং দ্য পেশেন্ট আউট প্রপারলি, তাহলে আপনি বুঝবেন যে না, এর খারাপ একটা রোগ আছে, এবং সেই ক্ষেত্রে উইদাউট এনি ডিলে দিস পেশেন্ট শুড গো ফর অ্যান এন্ডোস্কোপি চেকআপ। স্যার, আমরা কিন্তু জানলাম যে আসলে কী কী লক্ষণগুলো প্রকাশ পেলে একজন রোগী বুঝবেন যে তিনি পাকস্থলীর ক্যান্সারে ভুগছেন। একটা, এই যে পাকস্থলীর ক্যান্সার নিয়ে আমরা কথা বলছিলাম, তার পেছনে কারণগুলোর মধ্যে কিন্তু শুরুতেই স্যার আপনি বলছিলেন যে গ্যাস্ট্রাইটিস, তার চিকিৎসা না নিলে। এছাড়া আর কি কি কারণ আছে? এখন ধরেন আমাদের বাংলাদেশের ওরকম সেট স্ট্যাটিস্টিক্স নাই, তবে আমাদের যে এক্সপিরিয়েন্স যেটা এখন বর্তমানে অ্যাজ জিআই সার্জনস আমরা যেটা দেখতেছি, যে আপনার ইনসিডেন্স অফ সিএস তো কিন্তু অনেক হাই, কিন্তু যেমনি দেখেন না কেন, ইট কুড বি দ্য প্রিভ্যালেন্স অফ এইচ পাইলোরি নাম্বার 1, অর ইট বি রেজিস্ট্যান্স টু দ্য মেডিসিনস দ্যাট উই আর গিভিং। এটা গেল একটা। আরেকটা যেটা আমি মনে করি, সেটা হচ্ছে অল্টারেশন অফ দ্য ফুড। এই যে আমরা যে অ্যাডাল্ট্রেশন অফ দ্য ফুড, যেগুলো আমরা যে প্রিজারভেটিভস যে দিই, অথবা যে ক্যান ফুড এগুলো যেগুলো দিই, তারপর হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে আমরা সি ফুডের প্রতি আমাদের বাঙালিদের কিন্তু বর্তমানে একটা ক্রেজ অথবা ক্রেভ চলে আসছে কিন্তু। সো দিস সল্টি সি ফুডস যেগুলো আছে, এগুলো কিন্তু বেসিক্যালি কার্সিনোজেনিক, ঠিক আছে না? আর অন্যান্য যেগুলো আছে, ওগুলো ধর প্লাস মাইনাসে ধরে, যেমন স্মোকিং একটা আছে, অ্যালকোহল একটা, যেগুলো এগুলো আছে। তো অ্যাজ আ হোল আমাদের লাইফস্টাইল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যালং উইথ দ্য ফুড হ্যাবিটস। তো এইটার কারণে কিন্তু এখন প্রপেন্সিটি অর দ্য ইনসিডেন্স অফ দ্য সিএস তামাক ইজ ভেরি হাই ইন আওয়ার কান্ট্রি, নাম্বার 1। এই জন্য আমাদেরকে ওই মানে রিলিজিয়ান থেকে মাথায় রেখে যদি আমি মনে করি না, নিব না হিস্ট্রি, দেন উইল মেক এ মিস্টেক। As a physician or as a doctor, I should be very frank and open to the patient in terms of taking history, যে তার এইসবগুলো আছে কিনা। ইভেন অ্যালকোহল টেকার জানতে হবে, ইভেন আপনার স্মোকার কী ধরনের, এটা জানতে হবে, বিকজ দিজ আর রিলেটেড অ্যান্ড লিঙ্কড। আর নাম্বার 1 যেটা, যে হ্যাঁ, এইচ পাইলোরি আসলেও আছে কি না, বিকজ এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার, আমরা কিন্তু জানলাম যে আসলে কারণগুলো কি খাদ্যাভ্যাস, জীবনযাপনের মান কিন্তু পরিবর্তন হওয়ার কারণেই আমাদের এই ক্যান্সারটা অনেকটাই আমাদের জীবনের সাথে এখন ওতপ্রোতভাবে প্রভাবিত করছে। স্যার, অনেক সময় দেখা যায় যে আমরা যখন চিকিৎসা দিই প্রান্তিক অঞ্চলে
বিভিন্ন জায়গায় কিন্তু চিকিৎসা যখন নেওয়া হচ্ছে বা রোগীরা আসছেন, আমরা অনেক ক্ষেত্রে স্পেশালি ক্যান্সারের ক্ষেত্রে যখন বিষয়টা আসে অনেক কিছুই কিন্তু দেখা যায় ঠিকমতো ধরতে পারি না। তার পেছনে আসলে কী কী কারণ আপনি বলে মনে করছেন? ওয়েল, কারণগুলো ধরেন এখন আমাদের আউট অফ ঢাকা আর আউট অফ দ্য সিটি যে সেট আপসগুলো যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি আমাদের ডাক্তার জন্য অতটা কন্ডিউসিভ, অতটা হেল্পফুল না। তো একটা ডাক্তারকে দেখা যাচ্ছে তার নিজের ক্লিনিক্যাল অ্যাকুইপমেন্ট যতটুকু আছে প্লাস অ্যাভেইলেবল যে ইনস্ট্রুমেন্টস তার উপর রিলাই করতে হয়। তো যার জন্য দেখা যায় যে এই পেটের ব্যথা, বমি বমি ভাব অথবা রুচি হয় না, এই কথা শুনলে আমরা কিন্তু গ্যাস্ট্রিক বলে ওষুধ দিয়ে দিই। সো এই ক্ষেত্রে আমি কিছুটা একটু কেয়ারফুল হওয়া উচিত, অর ফ্যামিলি হিস্ট্রি নেওয়া উচিত। এটা গেল একটা। আর ইন টার্মস অফ হিস্ট্রি টেকিংয়ে আমি শুনতে পারি যে না সামথিং অমিনাস ইজ দেয়ার, তাহলে কিন্তু আমি একটু কেয়ারফুল হয়ে যদি বলি না আপনি এই জিনিসটা, বিকজ ইট অনলি টেক্স 10 to 15 minutes ফর অ্যান এন্ডোস্কোপি, উইচ ইজ আমার বাংলাদেশে এখন কিন্তু রেডিলি অ্যাভেলেবল। ইভেন আমাদের দেশে ঢাকার থেকে অথবা সিটিসগুলো থেকে কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ওনারা কিন্তু যান বিভিন্ন পার্ট অফ দ্য কান্ট্রি। তো আমার মনে হয় না এন্ডোস্কোপি এখন আগের মতো ওরকম দুর্লভ একটা ডায়াগনস্টিক টুল না, কিন্তু ইটস অ্যাভেলেবল মোটামুটি। আর প্রসিডিউর স্ট্রেট ফরওয়ার্ড, যদিও ডিপেন্ড করে ওয়েদার আপনি সিডেশনে করবেন না, জিয়ে দিবেন না, অওয়েক করবেন। সো দ্যাট ইজ ফর দ্য পেশেন্ট আর দ্য ডক্টরস টু ডিসাইড, বাট আদারওয়াইজ আই থিঙ্ক ইটস অ্যাভেলেবল। এই জন্য বলবো যে ফিজিশিয়ানরা ওই চিন্তাটা না করে আই থিঙ্ক ইটস বেটার টু গেট অ্যান এন্ডোস্কোপি ডান। তাহলে আমাদের এই যে ডিলেই ট্রিটমেন্টে যে একটা লাইফ থ্রেটনিং অথবা লাইফ গোয়িং একটা ডিজিজ থেকে আমরা অ্যাটলিস্ট রক্ষা পেতে, আমাদের রোগীরাও রক্ষা পাবে এবং আমাদেরও রোগ নির্ণয়ের ক্ষেত্রে দেরি হওয়াটা কমে যাবে। স্যার, আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপনি এন্ডোস্কোপির কথা বলছেন, পাকস্থলীর ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে আর কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা? I would say no. If it's a পাকস্থলী ক্যান্সার, I mean you can see the whole thing, then এখানে আর কি করবেন বলেন। স্যার, তাহলে পরীক্ষার পরবর্তীতে যখনই রোগীরা আপনাদের কাছে আসেন চিকিৎসার ক্ষেত্রে আসলে চিকিৎসার ক্ষেত্রে বেসিক্যালি ডু অ্যান্ড স্টেজিং, বেসিক্যালি আর তো কিছু না। এখন আমাকে জানতে হবে যে এই টিউমারটা কতটুকু আছে, কতটুকু স্প্রেড করলো কিনা, দ্যাট আই নিড টু নো। অ্যান্ড এখানে পাকস্থলী ক্যান্সারের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ টু দ্য সার্জনস ইজ দ্যাট এটার একটা স্কিপ লিজন আমরা বলি। স্কিপিং লিজন মানে হচ্ছে এটা যে টায়ার অফ দ্য লিম্ফ নোড যেটা আছে পেরিগ্যাস্ট্রিক, মানে গ্যাস্ট্রিকের পাশে যেটা আছে, অনেক সময় দেখা যায় যে এইটার থেকে যে টায়ার 2-তে না গিয়ে টায়ার 3-তে চলে যেতে পারে। সো যার জন্যে ট্রিটমেন্ট প্ল্যানে অথবা সার্জিক্যাল প্ল্যানেই দের ইজ এ ডিফারেন্স। আর তবে ইন ফাইন্ডিং আউট দ্য স্টেজিং, যেমন এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি ইজ ওয়ান টুল, সিটি স্ক্যান অফ দি অ্যাবডোমেন ইজ অ্যানাদার ওয়ান। আর আপনি যদি টিউমার মার্কার্স করেন, ইফ দ্যাট হেল্পস ইউ অ্যান্ড এভরিথিং, রাইট? তো এটা করে আমি স্টেজিং করলে মোটামুটি টিউমারকে যদি আমি আইসোলেট যদি করতে পারি কোন লেভেলে কাজ করে, তো তখন ইফ ইটস আ স্টেজ সে উই আর টকিং অ্যাবাউট স্টেজ 2B অথবা স্টেজ 2C থেকে তো খারাপগুলো হয়, মানে কিউরেবিলিটিটা এফেক্ট করে। তো ধরলাম আমি স্টেজ 3-র একটা পেশেন্টকে ধরি, তো সেই ক্ষেত্রে আমি যদি স্টেজ 3 যদি হয় তাহলে আমাকে অপারেশনটা করতে হবে স্টেজ 3B অথবা স্টেজ 3Cর মতো, সো দ্যাট আই ক্যান গেট দ্য হোল অফ দ্য টিউমার লট এসে। ওই ইকুয়েশন আমি গেলাম না যে এইখানকার লিম্ফ নোড ওইখানে যাবে, ওইটা ইটস ভেরি কমপ্লিকেটেড। বাট ইভেন দেন যারা অনকো সার্জারি অথবা ক্যান্সার সার্জারি যারা করেন তারা বুঝেন, স্পেশালি ফর দ্য সিএস স্টমাক। আর পোস্ট সার্জারি যেগুলো হইতে পারে, একটা তো জানি না, পাকস্থলী ইজ নট দ্যাট। সো এই যে পেশেন্টদের সাপোর্ট কিন্তু আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট অনলি সাইকোলজিক্যাল। ওকে যে খাওয়ার যে অভ্যাসটা, কারণ বিকজ একটা আপনি বুঝে না 1.5 কেজির অথবা 1500 ml একটা ব্যাগকে আপনি শ্রিঙ্ক করে নিয়ে আসছেন, আইদার হাফ অর 1/3 হোয়াট এভার, কিন্তু জোড়া তো লাগাচ্ছে, তো ওই কন্টেন্টটা তো আর রাখতে গেছে না আগের মতো। তো এই যে কম ধরে রাখার ক্যাপাসিটি একটা ব্যাগ বানাই দিলাম, এই অভ্যাসটা পেশেন্টকে করে দিতে হবে। এটা গেল। আরেকটা হচ্ছে কি যে তার আউটলুক অফ লাইফ কীরকম হবে, কারণ অনেকে বলে স্যার আমার পাকস্থলী না, আমি কী করবো? যে এই যে কাউন্সেলিং ইট প্লেজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল ইনটু টিচিং ক্যান্সার। এই জন্য আমরা বলি ইটস আ মাল্টিডিসিপ্লিনারি এফার্ট। ইয়া, এটা এফার্ট এবং যার মধ্যে সবাইকে এটা ইনভলভ থাকতে হবে, এবং দ্যাট টু উইথ হার্ট। অ্যান্ড অ্যাবাভ অল ফ্যামিলি মেম্বার্স দে উইল বি ওয়েল টট অ্যান্ড ট্রেন, সো দ্যাট তারা যেন ওই মোরাল সাপোর্টটা, ফিজিক্যাল সাপোর্টটা পেশেন্টকে যাতে দিতে পারে অ্যাট হোম। স্যার, আপনি কিন্তু বলছিলেন যে পাকস্থলীর ক্যান্সারটা একটা মাল্টিডিসিপ্লিনারি, অর্থাৎ ট্রিটমেন্টটা কিন্তু মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। অনেক সময় দেখা যায় যে টিম যখন গঠন করা হচ্ছে, বোর্ডে কিন্তু আসে যে এই ক্যান্সারটার অপারেশন করা যাচ্ছে না, কিন্তু পেইন থাকছে। এই পেইন নিরাময়ে আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? আসলে এখন দেখেন যে পেইনগুলো যে কারণ হচ্ছে, এটা তো অল উই আন্ডারস্ট্যান্ড যে এখানকার যে নার্ভ অরিজিন কোথায় এবং কি। তো এখন যেটা আমরা যে হসপিস কেয়ার যেটা আছে এবং অথবা পেইন ম্যানেজমেন্ট ক্লিনিক যেগুলো আছে, এগুলোতে আমরা যে ওই ব্লকসগুলো ইউজ করি বেসিক্যালি রিজনাল, যে এই স্টমাকের অথবা নার্ভিং যে সাপ্লাইগুলা ডিনার্ভেশন তো আর করা যায় না, জাস্ট নার্ভগুলোকে একটু অপটান্ডেট করে দেয়, ওদের সেন্সিটিভিটিগুলো কমাই দিয়ে যাতে কোয়ালিটি অফ লাইফটাকে যাতে আপনি ইমপ্রুভ করা যায়, দ্যাট ইজ ইট
পেন ক্লিনিকগুলোতে এটা প্র্যাকটিস করা, অথবা এই সকল পেশেন্টকে আমরা হসপিস সেন্টারে রাখতে পারি। হসপিস সেন্টারে রেখে সেম জিনিস করা যায়, ইনক্লুডিং যে ফুডের হ্যাবিটসগুলো, অথবা টিপিএন বলেন অথবা এনজি ফিডিং বলেন, হোয়াট এভার উই ক্যান এনকারেজ দ্য পেশেন্টস। এটাই স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। সার্বিকভাবে আমাদের দর্শকরা জানতে পেরেছেন যে পাকস্থলী ক্যান্সার হলে আসলে কোথায় যাবেন, কিভাবে সার্জারির আসলে প্রয়োজন আছে কিনা, সার্জারি যদি না লাগে তাহলে পেইনের যে বিষয়টা, নিরাময়ের যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে আমরা জানলাম। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন পাকস্থলী ক্যান্সার নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আয়োজন বৈশাখী হেলথে আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।